আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে হাজির হলাম দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 নিয়ে। অল্প কিছুদিনের মধ্যেই যারা 26 সালে পরীক্ষা দিতে যাচ্ছে এসএসসি পরীক্ষা, তাদের পরীক্ষা অতি নিকটে। এই সময় তোমাদের গুছিয়ে প্রিপারেশান নেওয়াটা খুবই জরুরি। তাই এই সময়ে তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের, এই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের গুছিয়ে পড়া এবং সবগুলো টপিক্সের উপরে ধারণা রাখাটা খুবই জরুরি। কারণ এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তার মানে তোমাদের জন্য এটা একটা সুযোগ যে গোটা পুরো একটা বইকে না পড়ে অল্প কিছু অধ্যায় পড়ার পরে তোমাদের যদি প্রিপারেশন ভালো হয়, প্রস্তুতি যদি ভালো থাকে, গোছানো থাকে, তাহলে তোমাদের এবার একটা ভালো রেজাল্ট করার সুবর্ণ সুযোগ তোমাদের হাতে। তাই এই সুযোগটাকে হাতছাড়া না করে তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, যাতে তোমাদের পরীক্ষার ফলাফলগুলো ভালো হয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করছি দশম শ্রেণীর বইয়ে, অর্থাৎ এসএসসি প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য আমরা আজকের দ্বিতীয় অধ্যায় সেট নিয়ে কিছু আলোচনা। তা আজকে আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব সেটের বেসিক কিছু ধারণা নিয়ে। সেটের মধ্যে অনেকগুলো আলোচনা আছে, তো সবগুলো আলোচনা আমরা না করে যেগুলো তোমাদের খুবই জরুরি এই পরীক্ষার জন্য, অঙ্কগুলো করার জন্য বিশেষ করে, আমরা শুধু ওই টপিকসগুলোর উপরে ধারণা দিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সৃজনশীল অঙ্কের উপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস সেট। দেখতেই পাচ্ছ অধ্যায় 2 সেট নিয়ে আমাদের আলোচনা। সেট মূলত কি? সেট শব্দটা আমাদের কাছে এত একটা পরিচিত বিষয় যে এই সেট সম্পর্কে আমরা যে ধারণা করি, আসলে এই ধারণার বাইরেও আরও কিছু আছে কিনা। তো গণিতে আবার সেট কি? সেট বলতে আমরা যে হাতে মুঠোফোন নিয়ে থাকি সেটাকে আমরা সেট বলি। সেট কতগুলো ধরনের সেট আছে আমাদের পরিবারে দেখতে পাই আমরা। কাপ প্রিটের সেট আছে, স্কুল কলেজে গেলে দেখতে পাই 9-এর এক সেট বই, 10-এর এক সেট বই, অষ্টম শ্রেণীর এক সেট বই। এই যে আমরা বিভিন্ন ধরনের সেটগুলো যে মুখোমুখি হই বা সেটগুলো সম্পর্কে যে আমাদের ধারণা আছে, তাহলে সেট কত ধরনের। কিন্তু এখানে গণিতে আবার সেটটা কী জিনিস, গণিতবিদ যারা আছেন তারা এই সেটের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সেট কি? সেট হচ্ছে বাস্তব জগৎ ও চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এখানে কি বললো? বাস্তব জগৎ ও চিন্তা জগৎ। বাস্তব জগৎ ও চিন্তা জগৎ কেন বলেছে? আমরা যে সেটগুলোকে দেখি, কাপ্রিজের সেট বলি, স্যুপ সেট বলি, বল সেট বলি, মাংস সেট বলি, ফিরনি সেট বলি, বইয়ের সেট বলি, মোবাইল সেট বলি, যেটাই বলি না কেন, এগুলো হচ্ছে সবগুলো বাস্তব জগতের সেট। গণিতে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের চিন্তা জগতের সেট। কেন এটা চিন্তা জগতের সেট? আমরা গণিতের ফলাফলগুলো আমরা যেটাই পাই না কেন, চিন্তার বাইরে এগুলো একটাও নয়, সবগুলো চিন্তার নিরিখে আমাদের সেটগুলো নির্বাচন করতে হবে। যেমন এখানে সংখ্যা আছে, যেমন কি 10টি সংখ্যা, দশমিক সংখ্যার একটা কি ডিজিটের সেট হচ্ছে। তাহলে এইগুলো 1-এর পরে 2 হবে না 2-এর পরে 4 হবে, এই যে আমাদের চিন্তা, থিঙ্কিং, এই যে মাইন্ড সেট আপ, এইগুলোই হচ্ছে কি চিন্তা জগতের সেট। গণিতের মধ্যে আমরা এইগুলো দেখতে পাবো। এখানে কি কি জিনিসগুলো ব্যবহার হয়? ইংরেজি দিয়ে এক লেটার আছে বর্ণমালা, এই বর্ণমালা থেকে আমরা কিছু কিছু লেটারকে এখানে ফাইন্ড আউট করে দেখানো হয়েছে যে লেটারগুলোকে কি আলাদাভাবে মার্ক করে সেটের অঙ্কে ব্যবহার করা হয়। যেমন আমরা কি দেখতে পাই, সেটের অঙ্কে আমরা একটা লেটার দেখতে পাবো এন, একটা দেখতে পাবো আমরা জেড। এন আর জেড এই দুটো দ্বারা কি বোঝানো হয়? এন দ্বারা বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আর জেড দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা, জেড দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে কি এন দ্বারা স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা এদের মধ্যে ব্যবধানটা কোথায়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 2, 3, 4,
5, এইভাবে চলমান যে সংখ্যাগুলো আছে সবগুলো কিন্তু ধনাত্মক মানের সংখ্যা, 1 থেকে নিয়ে চলমান একদম চলতেই থাকলো। এই সংখ্যাগুলোকে বলবো আমরা কি স্বাভাবিক সংখ্যা। আর শেডের অঙ্কে এই সংখ্যাগুলোকে প্রকাশ করা হবে n দ্বারা। জেড দ্বারা কি প্রকাশ করা হবে? জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা আবার কি, পূর্ণ সংখ্যার ভিতরে তিনটা জিনিস আমরা পাবো। একটাকে বলা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। দুই আমরা কি পাবো? ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আর তিন পাবো ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তাহলে এই যে আমরা পূর্ণ সংখ্যার ভিতরে তিন ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি, ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক। অঋণাত্মক বলতে মূলত কোনটাকে বোঝানো হয়েছে? জিরোকে আমরা বলি অঋণাত্মক সংখ্যা। আর ধনাত্মক বলতে কি, পূর্ণ সংখ্যা আমরা যেগুলো দেখছি এগুলো সবগুলো কি ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? যেগুলো মাইনাস যুক্ত সংখ্যা, -1, -2, -3, এই মাইনাস যুক্ত সংখ্যাগুলোকে বলি আমরা ঋণাত্মক সংখ্যা। আর এই যে 1, 2, 3 এই যে প্লাস যুক্ত সংখ্যা, কিছু না থাকলে আমরা জানি কি প্লাস, কোনো সংখ্যার আগের দিকে কোনো কিছু আর সামনে বা পূর্বে কোনো চিহ্ন বা সাইন না থাকলে সেটাকে বলি আমরা প্লাস। আমরা প্লাস বসাতেও পারি, না দিলেও কোনো সমস্যা নাই, না থাকলে এমনিতেই সেটা অটোমেটিক আমরা প্লাস বলে থাকি। তাহলে একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা। এই তিনটা সংখ্যা এর মধ্যে আছে কিসের ভিতরে? এটা পূর্ণ সংখ্যার মধ্যে। পূর্ণ সংখ্যা সেটের অঙ্কে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। তা আমরা জানি যে ইংরেজি লেটার দুই ধরনের, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। এই সেটের অঙ্কে যে ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করা হবে, ক্যাপিটাল লেটারগুলোকে বলা হয় সেটের নাম, নেম অফ সেট, সেটের নাম বলা হয়। এবং স্মল যে লেটারগুলো আছে এগুলোকে বলা হয় এলিমেন্ট অফ সেট, অর্থাৎ সেটের উপাদান বলা হয় এগুলোকে, এলিমেন্ট অফ সেট বা সেটের উপাদান বলা হয়। তো এইখানে আমরা বুঝলাম কি যে ক্যাপিটাল লেটার দ্বারা কি বোঝানো হয়? সেটের নাম অর্থাৎ নেম অফ সেট। আর স্মল লেটার দ্বারা বোঝানো হয় সেটের উপাদান, এলিমেন্টস অফ সেট, সেটের উপাদান বলা হয়। কিন্তু ক্যাপিটাল লেটারের মধ্যে শুধু দুটো লেটারকে ফাইন্ড আউট করে দেখানো হয়েছে, এন মানে স্বাভাবিক সংখ্যা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, আমরা এটা আগেই বলে দিয়েছি বা দেখানো হয়েছে। এখন আমরা এখান থেকে দেখব আরো কি এর ভিতরে পাওয়া যায় বা আছে। এর ভিতরে কি আছে সেটা হলো এখানে কিছু সাইন বা প্রতীক, সেটের কিছু সাইন বা প্রতীক ব্যবহার করা হয়। এখানে আরো একটা ইংরেজি লেটার আছে পি, একে আলাদা করে দেখানো হলেও এটার আগে ফাইন্ড আউট করে দেখানো হয়নি, কিন্তু এখন দেখাচ্ছি সেটের যখন নামগুলো আমরা চলে আসছি তখন এখানে দেখাচ্ছি। পি মানে কি বোঝায়? পি মানে সেটের অঙ্কে বোঝানো হয় পাওয়ার সেট, সেটের অঙ্কে বোঝানো হয় পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি জিনিস? পাওয়ার সেট হচ্ছে একটা সেটের মধ্যে যতগুলো উপাদান থাকে এই উপাদানগুলোকে কতগুলো প্রক্রিয়ায় ক্ষুদ্রতম আকারে ভেঙে দেখানো যাচ্ছে, কতগুলো প্রক্রিয়ায় যতবার ভেঙে দেখানো যাবে সেই ততগুলো সেটকেই বলা হচ্ছে পাওয়ার সেট। এরপরে আরো কি চিহ্ন ব্যবহার করা হচ্ছে? একটা চিহ্ন হয় এইভাবে একটু বড়, এটাকে বলা হচ্ছে ইউ, অর্থাৎ ইউনিভার্সাল সেট। এটাকে বলা ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট। একে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কেন বলা হয়? কারণ আমরা একটু আগে বললাম যে ইংরেজিতে ক্যাপিটাল লেটার যেগুলো থাকবে হলো সেটের নাম। তো প্রত্যেকটা সেটের মধ্যে কিছু না কিছু উপাদান থাকবে। তা আমাদের অঙ্ক যেটা করতে দিবে বা যে অঙ্কগুলো আমাদের করতে দেওয়া হবে ওই অঙ্কগুলোর প্রত্যেকটা সেটের মধ্যে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান এই সার্বিক সেটের মধ্যে থাকবে, সার্বিক সেটের মধ্যে থাকবে, অর্থাৎ ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট অর্থাৎ এটাকে বলি আমরা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আর আগেটা আমরা কি জানলাম? পাওয়ার সেট, পাওয়ার সেট বা এটাকে বলি আমরা শক্তি সেট, পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে এইখানে আমরা কি বুঝলাম? দুটো সেট জানলাম। আর ইউনিভার্সাল সেট কোনটা? অন্যান্য সকল সেটের মান যে সেটের মধ্যে থাকে বা বিদ্যমান ওই সেটটাকে বলি আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এইখানে
আরো একটা ইউ এর মতো চিহ্ন থাকবে, ইউ এর মতো চিহ্ন থাকবে, এটা কোনো অ্যাঙ্গেল থাকবে, এই ইউ এর মতো চিহ্নটা একটু ছোট আকারে থাকবে, এইটাকে বলি আমরা ইউনিয়ন সেট, এটাকে বলি ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট, বা এটাকে বাংলায় বলা হয় সংযোগ সেট, এটাকে বলা হয় সংযোগ সেট। আরেকটা কি আছে, এইটাই সেটের চিহ্ন কিন্তু উল্টো দিকে, এইটাই এইরকমই চিহ্ন কিন্তু উল্টো দিকে, এটাকে আমরা কি বলি ইন্টারসেকশন সেট, ইন্টারসেকশন সেট বা ছেদ সেট বা ছেদ সেট বলি আমরা এটাকে, এটা হচ্ছে ইন্টারসেকশন সেট। এইগুলোর ভিতরে যে সেট দেখলাম, প্রত্যেকটা সেটের কিন্তু কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আমরা মনে রাখতে পারি বা ধরে রাখতে পারি, বুঝে নিতে পারি, সেটের অঙ্কে আর বেশি কিছু জানা দরকার হবে না। এই ইউনিয়ন সেট বা সংযোগ সেটের কাজ কি, আমরা একটা বিষয় ধারণাতে রাখি যে কমন, কমন বলতে আমরা কোনটাকে বলছি, এখানে যে সেটগুলো ব্যবহার করা হবে, একাধিক সেটের মধ্যে যে উপাদানগুলো উভয় জায়গাতেই আছে বা সব জায়গাতে পাওয়া যাবে, এগুলোকে বলবো কমন, আর যেগুলো সব জায়গাতে পাওয়া যাবে না সেটাকে বলবো আনকমন। তাহলে এখানে আমরা খেয়াল করি যে ইউনিয়ন সেট মানে এখানে কমন প্লাস এখানে আনকমনটাও নিতে হবে, কমন প্লাস আনকমন দুটো নিতে হবে। ইন্টারসেকশনের কাজটা কি, এইখানে শুধু কমন নিতে হবে, ইন্টারসেকশন শুধু কমন, আর ইউনিয়ন সেটে কমন আনকমন দুটোকেই নিতে হবে। তাহলে আমরা কি জানলাম, ইউনিয়ন সেট মানে সংযোগ সেট, এর কাজ হচ্ছে কি কমন আনকমন দুটোকেই নেয়া, আর ইউনিয়ন সেট এর কমন আনকমন দুটোকেই নেয়া, এবং ইন্টারসেকশন সেট এখানে শুধুমাত্র কমন উপাদানগুলোকে নেয়া। এখন দেখা গেল যে আমি যখন ইন্টারসেকশন সেটের কাজ করতেছি, তখন এখানে আমাকে এমন দুইটা সেট দেয়া হয়েছে যে সেট দুইটাতে কোনো কিছু কমন নেই, কোনো কিছু কমন নেই। যখন কোনো কিছু কমন নেই তাহলে কি এর কোনো উত্তর নেই? অবশ্যই আছে। তবে এই অঙ্কগুলোতে উত্তর যে ফলাফল আমরা যোগ বিয়োগ করলে যে জিরো পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু কোনো জিরো ব্যবহার করা যাবে না। কোনো কিছু কমন নাই মানে আমরা এই যে ফাঁকা সেট, হয় আমরা এই চিহ্নটা বসাতে পারি, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দেব, মধ্যেখানে কোনো উপাদান বসবে না, এটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। এটার নাম বলা হয় ওরি, এটাকে বলা হচ্ছে কি ওরি। আর এই নিচের এটাকে বলা হচ্ছে ফাঁকা সেট বা এমটি সেট, ফাঁকা সেট বা এমটি সেট। তাহলে আমরা ফাঁকা সেট কখন বসাবো বা এমটি সেট কখন বসাবো, যখন কোনো আমরা কমন উপাদান পাবো না। তবে অনেকেই যে কাজটা করো যে এইটাকেও বসাচ্ছে, আমরা এইটাকেও দিচ্ছি, নো, ইট ইজ রং, এটা করা যাবে না। কেন? কারণ নেই, যে কোনো আমি একটা বসাবো। তবে কিছু কিছু জায়গায় দেখতে পাবা যে এটা ব্র্যাকেটও দিছে, আবার ওরিকে বসানো হচ্ছে। এটা কখন বসানো হয় এটা পরবর্তীতে একটা ভিডিওতে আমি ক্লিয়ার করব, তার আগে একটু শুধু বলে দিই, একটু বলে দিচ্ছি কি, এই ওরিকে যখন কোনো সেটের উপাদান হিসেবে ব্যবহার করা হবে, তখন এটা শুধু উপাদান হিসেবে বসবে, আর সেটের প্রতীক হিসেবে এই সেকেন্ড ব্র্যাকেট বসবে। অন্যথায় যেখানে আমরা ফলাফলে যাব সেখানে কখনোই দুটো একসাথে বসবে না, আমরা শুধুমাত্র একটাকেই বসাতে পারবো। তাহলে আমরা কি জানলাম, ইউনিয়ন সেট, ইন্টারসেকশন সেট, ফাঁকা সেট, ওরির বিষয়ে জানলাম। এর মধ্যে আর কি কি বিষয়গুলো আছে আমরা সেটা দেখব। তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে সেট যে আমরা প্রকাশ করব, উপস্থাপন করব, এর প্রকাশের পদ্ধতি কয়টা? এই সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। একটা কি তালিকা পদ্ধতি, যেটাকে বলা হয় ট্যাবুলার মেথড, এবং আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এটাকে আবার রুল মেথড বলা হয়, আর ট্যাবুলার মেথড যেটা তালিকা পদ্ধতি, সেটাকে আবার রোস্টার মেথড বলা হয়। সেট প্রকাশের পদ্ধতি হলো তাহলে দুইটা, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। দুইটা পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয়। তাহলে এই দুইটার বাইরে সেট প্রকাশের অন্য কোনো পদ্ধতি নেই।
তালিকা পদ্ধতি কোনটাকে বলছি আমরা? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সংখ্যা বা বর্ণ দিয়ে সরাসরি প্রকাশ করা হয়। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে সংখ্যাগুলো সরাসরি ওখানে না থেকে সংখ্যাগুলোর একটা নির্দিষ্ট রেঞ্জ কি হবে এই কথাটাকে লিখে দেওয়া হয়, সেটা বাংলায় অক্ষর দিয়ে হোক বা কোনো সংখ্যার চিহ্ন ব্যবহার করে হোক, এটা লিখে দেওয়া হয়। যেমন যদি এইরকম ধরনের থাকে যে আমরা এইরকম দিলাম, এরকম চিহ্ন ব্যবহার করলাম, এখানে দিয়ে দিলাম আবার, এইভাবে করে যেটা থাকে সেটাকে বলি আমরা সেট গঠন পদ্ধতি। এখন দেখো এর মধ্যে কি কি আছে, এটা দ্বারা বোঝায় অন সহকারে অনেক চাইতে বড়, ফোর সহকারে ফোরের চাইতে ছোট। তাহলে কি অন সহ নিতে হবে, চাইতে বড় কোনগুলো 2, 3 আর 4 সহকারে 4 পর্যন্ত যাবে। যখন এই সংখ্যাগুলো সরাসরি সংখ্যায় লিখে দেওয়া হবে, উপাদানগুলোকে লিখে দেওয়া হবে, তখন এটা হয়ে যাবে তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি বুঝেছো সেট গঠন পদ্ধতি কোনটা এবং তালিকা পদ্ধতি কোনটা। সেট গঠন পদ্ধতি গেল এবং তালিকা পদ্ধতি গেল। এবার আমরা দেখি নেক্সট আমাদের স্টেপটা কি। এখানে আরো কিছু সিম্বল ব্যবহার করা হয়, আরো কিছু সিম্বল বা প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীকটা কি? এটাকে বলি আমরা কি এলিমেন্ট, বা এটাকে বলা হয় সদস্য চিহ্ন। এটাকে বলা হয় সদস্য চিহ্ন। এখানে দুটো বিন্দু উপর নিচে কোলনের মতো, তাহলে আমরা এটাকে কি বলবো? এই সেটের ভাষাটাকে বলে সাজ দ্যাট বা যেন, সাজ দ্যাট বা যেন বলা হয়। এখানে এই যে চিহ্নগুলো ব্যবহার করা হয়, লেস দেন, গ্রেটার দেন, এগুলো তো তোমরা আগে থেকে জানো, ক্ষুদ্রতম, বৃহত্তম, এগুলো দ্বারা ছোট বড় রেঞ্জ বোঝানো হয়। তাহলে এইগুলোর সাথে আরো একটা দুইটা চিহ্ন, এই যে এগুলোর সাথে এই যে দাগটা দিলে সমতা বোঝানো হয়, এই চিহ্নগুলো এর মধ্যে আসবে। তাহলে এই চিহ্নগুলো সম্পর্কে আমাদের কি জানা থাকা দরকার, আর এগুলো প্রাইমারি থেকে জেনে আসছো, এগুলো নতুন করে আবার বলা দরকার নেই। তাহলে এইখানে আমরা এই যতগুলো বিষয় সম্পর্কে জানলাম, এগুলো আমাদের সেটের ভিত্তি তৈরি করে। এগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা মূলত সেট সম্পর্কে জানতে পারবো না বা বুঝতেও পারবো না। সেটের অঙ্কে একটা গুণ করা হয়, এই গুণটা অন্যান্য সাধারণ গুণের মতো না। এই গুণটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এই গুণটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। তো সেটের অঙ্কে এই গুণটা যে ব্যবহার করা হয়, এই গুণটা অন্যান্য গুণের চাইতে ভিন্ন। এখানে যে অন্যান্য গুণে আমরা যেন গণিতের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেটা যেমন 5 আর 2 যদি আমাদের এইভাবে ব্যবহার করতে বলা হয়, এখানে 5 আছে, এখানে 2 আছে, কিন্তু আমরা গুণ করতে বলে সাধারণত আমরা গুণ করি কি 5 দুগুণে 10, কিন্তু এখানে এইভাবে না, এখানে গুণটা সাধারণভাবে 5, 2 এইভাবে বসেই থেকে যাবে। গুণের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, অন্যথায় সেটের অঙ্কে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখানে আমরা এই যে সেটের যে বিষয়গুলো বললাম, এই সেটের বিষয়গুলো আপাতত তোমাদের মনে যদি ধারণা থাকে যে এই বিষয়গুলো সম্পর্কে যেগুলো আপাতত বলেছি, তাহলে তোমরা এখানে জানতে পারবো। সেটের মধ্যে আরো কিছু বিষয় থাকে যেগুলোকে বলে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের এর আগে ধারণা থাকা দরকার, যে মৌলিক সেটের সংজ্ঞায়িত অন্যভাবে বিভিন্নভাবে করা যায়। তো আমরা একটা বিষয় বলি যে সেট, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তো সেটার মধ্যে আমাদের মৌলিক সংখ্যাও আসতে পারে, বিজোড় সংখ্যা কথাটাও থাকতে পারে, জোড় সংখ্যা কথাটাও থাকতে পারে। এগুলো তোমাদের আগের কিছু জানা বিষয়, এগুলো নতুন করে আমি না বললে হবে, ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আর পরবর্তী ভিডিওতে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তা আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবা, আর এই পরীক্ষার জন্য প্রস্তুতিগুলো তোমাদের যেন গুছানো হয়। আর পরীক্ষার জন্য আপাতত এই যে ডিভাইসের যুগ, অর্থাৎ তথ্য প্রযুক্তির এই যে যুগ, ডিভাইসগুলো সবার হাতে, আশা করি এই ডিভাইসগুলোকে তোমরা কাজে ব্যবহার করো। অহেতুক ডিভাইস নিয়ে পড়ে থেকে এই পরীক্ষার সময়গুলোকে হাতে নাতে এইভাবে খেলাই নষ্ট করো না। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিজেদের যত্ন নিবা, পড়ার যত্ন নিবা, ভালো থাকবা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।